নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওর সাথে নিচের ডেসক্রিপশন লিঙ্কে সেই ভিডিওগুলোর লিঙ্কও পেয়ে যাবেন। এছাড়া আমার ব্লগ www.icsgwbcs.com-এ এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলি মান্থলি আপলোড করা হয়, সেখান থেকে পিডিএফগুলি আপনারা পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজ আইসিএসজি ফ্যাকাল্টি ফর ডাব্লিউবিসিএসে চোখ রাখবেন। আগামীতে আমরা মক টেস্টের আয়োজন করছি। আজকের এই ভিডিওটিতে আমরা সেপ্টেম্বর 2021-এর পার্ট 1-এর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি এনকে সিং, মানে যিনি আমাদের ফিনান্স কমিশনের চেয়ারম্যান, তিনি 7th শিডিউল যেটা রয়েছে আমাদের সংবিধানে, যেখানে লিস্ট কনসেপ্ট রয়েছে, তার ওপর নতুনভাবে পর্যালোচনা করার জন্য বলেছেন। এর কারণ হিসেবে উনি বলেছেন যে প্ল্যানিং কমিশনের অ্যাবলিশনের পরে একটা ইনস্টিটিউশনাল ভ্যাকুম তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রাজ্যগুলো অভিযোগ করছে যে প্ল্যানিং কমিশনের সময় তারা যে গ্রান্টগুলো পেত সেগুলো পাওয়ার জায়গাটা এখন কমে যাচ্ছে। রেভিনিউ শেয়ারিংয়ের ক্ষেত্রে বা গ্রান্ট পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা নিয়ে যদি একটু বিশদে দেখতে হয় তাহলে দেখতে হবে আমাদের গ্রান্টস ইন এইড, এটা আমাদের সংবিধানে দুটো ভাগে ভাগ করা আছে। একটা স্ট্যাটিউটারি গ্রান্ট, যেটা আর্টিকেল 275-এর নিয়ম অনুযায়ী ফিনান্স কমিশনের রিকমেন্ডেশনের ওপর ভিত্তি করে রাজ্যগুলোকে কেন্দ্র সরকার দেয়। আরেকটি গ্রান্ট রয়েছে যার নাম ডিসক্রিশনারি গ্রান্ট, যেটা আর্টিকেল 282-তে রয়েছে এবং প্ল্যানিং কমিশনের রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে ইতিপূর্বে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে এই গ্রান্টটা দিত। এই গ্রান্টের ক্ষেত্রে অনেকটা ডিসক্রিশনারি পার্ট থাকতো কেন্দ্রীয় সরকারের এবং সেখানে ফিনান্স কমিশনের রেকমেন্ডেশনকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার যে ব্যাপারটা স্ট্যাটিউটারি গ্রান্টের ক্ষেত্রে রয়েছে, এক্ষেত্রে সেটা থাকতো না। কিন্তু প্ল্যানিং কমিশনের অ্যাবলিশনের ফলে এই মেকানিজমটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে নীতি আয়োগ এসছে, তবে নীতি আয়োগ ডিসক্রিশনারি গ্রান্টের সাথে নীতি আয়োগের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। এই কারণের জন্য এবং স্টেটগুলোর বিরোধিতার জন্য এনকে সিং 7th শিডিউলকে নতুনভাবে দেখতে বলেছেন। এর পরের ন্যাশনাল নিউজটা ভীষণ ইন্টারেস্টিং। কেরালার একটি গ্রাম পঞ্চায়েত, মাথুর গ্রাম পঞ্চায়েত, নামটা মনে রাখতে হবে, মাথুর গ্রাম পঞ্চায়েত, তারা একটি রিমার্কেবল ঘটনা ঘটিয়েছে। তারা এটা তাদের কার্যক্ষেত্রে স্যার এবং ম্যাডাম এই দুটো শব্দের ব্যবহারকে ব্যান করেছে। এর কারণ হিসেবে তারা বলেছে এই দুটো শব্দ কলোনিয়াল লিগাসি, ব্রিটিশদের থেকে আমরা পেয়েছি। এই শব্দের ব্যবহার এই গ্রাম পঞ্চায়েতে নিষিদ্ধ, গ্রাম পঞ্চায়েতের কার্যক্ষেত্রে। এছাড়া আরও একটি কাজ তারা করেছে, তারা বলেছে যে আই রিকোয়েস্টের জায়গায় কোনো অ্যাপ্লিকেশান যখন গ্রাম পঞ্চায়েতে জমা দেওয়া হবে, পঞ্চায়েত প্রধান বা অন্যান্য প্রশাসনিক পদে যারা রয়েছে তাদেরকে, তখন আই রিকোয়েস্টের জায়গায় আই ডিজায়ার বা আই ডিমান্ড ব্যবহার করার কথা তারা বলেছে। এরকম পদক্ষেপ এর আগে ভারতবর্ষে কখনো নেওয়া হয়নি, এটা প্রথম এরকম ঘটনা। সেক্ষেত্রে একটা পাবলিক সার্ভিসের ক্ষেত্রে এই শব্দবন্ধের পরিবর্তন, এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত হতে পারে যদি এটা আমরা কন্টিনিউ করতে পারি। এর পরের খবরটি সুপ্রিম কোর্ট সম্পর্কিত। সেপ্টেম্বর 1, 2021 থেকে সুপ্রিম কোর্ট ফিজিক্যাল ভার্চুয়াল হিয়ারিং কন্ডাক্ট করছে। করোনা পিরিয়ডে সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে ভার্চুয়াল মোডে হিয়ারিং করেছে, তবে এবছর সেপ্টেম্বর 1 থেকে ফিজিক্যাল ভার্চুয়াল মোডে হিয়ারিং চলছে। এই যে হিয়ারিংয়ের মোডের পরিবর্তন, এটা আর্টিকেল 142 অনুযায়ী করা সম্ভব। সুপ্রিম কোর্ট সেই পাওয়ার অ্যাপ্লাই করেছিল। ভার্চুয়াল কোর্ট তৈরি করার যে প্রভিশন, সেটা আর্টিকেল 142-এ রয়েছে আমাদের সংবিধানের। এই ভার্চুয়াল হিয়ারিং করার জন্য যে সফটওয়্যারের ব্যবহার করা হয়েছে সেটা আগে করা হতো ভিডিও বলে একটি ইনফ্রাস্ট্রাকচার, পরে সিসকোর ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করা হচ্ছে। এই প্রসঙ্গে কয়েকটি তথ্য এবং ব্যাখ্যা প্রয়োজন। সেটা হচ্ছে সুপেজ বলে একটি প্ল্যাটফর্ম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া লঞ্চ করেছিলেন। এটা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড প্ল্যাটফর্ম জুডিশিয়াল সিস্টেমে। ইতিপূর্বে ইনি করেছেন এপ্রিল-মে মাস নাগাদ 2021 সালে। সুপেসের ফুল ফর্ম হচ্ছে সুপ্রিম কোর্ট পোর্টাল ফর অ্যাসিস্ট্যান্স ইন কোর্টস এফিসিয়েন্সি। এটা
জুডিশিয়ারিতে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আইসিটির ব্যবহার এবং মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের তত্ত্বাবধানে এই প্রজেক্টটি সম্পূর্ণ করা হয়েছে। ইতিপূর্বে সুভাষ বলে একটি প্ল্যাটফর্ম, আইসিটি প্ল্যাটফর্ম সুপ্রিম কোর্টের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। তার ফুল ফর্ম হচ্ছে এসসি বিধিক অনুভব সফটওয়্যার। এটা ট্রান্সলেট করে জুডিশিয়াল ডকুমেন্টকে ইংলিশ থেকে 9টি দেশীয় ভাষায় ট্রান্সলেটর হিসেবে এই সুভাষের ব্যবহার রয়েছে। আইসিটি বা ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজির ব্যবহার এই সুপ্রিম কোর্ট এবং জুডিশিয়াল সিস্টেমের ক্ষেত্রে এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটি অ্যাফোর্ডেবল করে তুলবে জাস্টিস সিস্টেমকে বা ন্যায় ব্যবস্থাকে এবং তাতে ট্রান্সপারেন্সি আনবে। আমাদের দেশে এই জাস্টিস সিস্টেম অনেক ডিলে করে, কোর্ট কেস শেষ হতে অনেক সময় লাগে। গরিব মানুষের কাছে কোর্ট কেসে ন্যায় পাওয়া একটা ব্যয়সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এই ইনফরমেশান আইসিটির ব্যবহার এটার সমস্যার সমাধান করতে পারে। তবে ডিসঅ্যাডভান্টেজ যেগুলো রয়েছে সেটাও মাথায় রাখা দরকার। এই আইটি ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণরূপে দেশে এখনও ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। এছাড়া সাইবার সিকিউরিটির থেকে একটা থ্রেট কিন্তু আইসিটির ক্ষেত্রে রয়েছে। সুপ্রিম কোর্টে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির ব্যবহার এটা সম্পর্কে একটা আইডিয়া রাখা দরকার। এরপরের নিউজটি ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউটের র্যাঙ্কিং সম্পর্কিত। আমাদের দেশের মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে NIRF ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, এটা দেশের শিক্ষা সংস্থাগুলির র্যাঙ্কিং পাবলিশ করে। তাতে এবছর প্রথম হয়েছে IIT মাদ্রাস, গত 3 বছর ধরে হয়ে আসছে। সেকেন্ড হয়েছে IISc বেঙ্গালুরু, থার্ড হয়েছে IIT বোম্বে। ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ের মধ্যে প্রথম হয়েছে IISc বেঙ্গালুরু, সেকেন্ড JNU দিল্লি, থার্ড BHU বারাণসী, ফোর্থ হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে যাদবপুর ইউনিভার্সিটি ভারতের মধ্যে 10ম স্থান পেয়েছে। এর পরবর্তী নিউজটি হচ্ছে শ্রম পোর্টাল সম্পর্কিত। আমাদের দেশের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট তাদের তত্ত্বাবধানে শ্রম পোর্টাল চালু করা হয়েছে। এতে আনঅর্গানাইজড ওয়ার্কার যারা রয়েছে তাদের রেজিস্ট্রেশন করা হবে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে মাইগ্রেন্ট ওয়ার্কার এবং আনঅর্গানাইজড ওয়ার্কারদের রেজিস্ট্রেশনের কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই একটা তারা পোর্টাল তৈরি করছে যার নাম ডেটাবেস, ন্যাশনাল ডেটাবেস অফ আনঅর্গানাইজড ওয়ার্কার্স। এই ডেটাবেসে শ্রম পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন হবে। রিকোয়ারমেন্ট হচ্ছে আধার কার্ড, আধার এবং প্যানের এবং ফোন নাম্বারের লিঙ্ক, আর একটা ব্যাংক অ্যাকাউন্ট যার IFSC কোড রয়েছে। প্যানের দরকার নেই, মোবাইলের সাথে আধারের লিঙ্ক থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে। এর মাধ্যমে ধরে নেওয়া হচ্ছে পরবর্তীকালে মাইগ্রেন্ট এবং স্পেশালি আনঅর্গানাইজড ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কার মধ্যে একটা বড় অংশ আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, তাদের যাতে সার্ভিস ডেলিভারিতে কোনো সমস্যা না হয় সেই জন্য এই ডেটাবেস তৈরি করা হচ্ছে। পরের নিউজটি দুটো সংস্থা সম্পর্কিত। একটা গুয়াহাটিতে রয়েছে আমাদের সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট, এটা জানা জরুরি। সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট গুয়াহাটিতে অবস্থিত। এছাড়া রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি, এই ইনস্টিটিউটও রয়েছে গুয়াহাটিতে, যদিও এটা রিজিওনাল ইনস্টিটিউট, কিন্তু সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট এটা গুয়াহাটিতে অবস্থিত। পরের নিউজটি হচ্ছে গান্ধী স্মৃতি অ্যান্ড দর্শন স্মৃতি, GSDS। এটি একটি মিউজিয়াম যেটা রাজঘাট, গান্ধীজির যেখানে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেই রাজঘাটে 1984 সালে এটা উদ্বোধন করা হয়। এই মিউজিয়ামটি একটা উদ্দেশ্য নিয়ে খোলা হয়েছে, তা হচ্ছে গান্ধীজির যে জীবন এবং তার জীবনাদর্শ তাকে ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, সোশিও এডুকেশনাল প্রোগ্রামের মধ্যে দিয়ে। এই সংস্থাটি একটি অটোনমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ কালচার। এই সংস্থার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিজয় গোয়েল। পদাধিকার বলে এই সংস্থাটির চেয়ারম্যান সবসময় হন ভারতের প্রধানমন্ত্রী। বর্তমানে নরেন্দ্র মোদী এই পদে রয়েছেন। এরপরে আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স সম্পর্কিত নিউজগুলো দেখে নেব। খুব সম্প্রতি গ্লাসগোতে COP26 COP কনফারেন্স অফ পার্টিস 26 অনুষ্ঠিত হয়ে গেল। ক্লাইমেট সম্পর্কিত এই অধিবেশন, এতে ভারতও অংশগ্রহণ করেছিল। 2015 সালে ডিসেম্বর মাসে COP21 COP21 প্যারিসে অনুষ্ঠিত হয় এবং যে এগ্রিমেন্ট সাইন্ড হয় 188টি দেশের মধ্যে
সেই এগ্রিমেন্টের নাম প্যারিস এগ্রিমেন্ট, ভারত তার একটি পার্টি। এই এগ্রিমেন্টে এই দেশগুলো এই শপথ নিয়েছিল যে তারা গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচারের যে ইনক্রিজ তাকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বাড়তে দেবে না প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল থেকে। প্রেফারেবলি এই ইনক্রিজটাকে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখবে। এই এগ্রিমেন্টটি 2016 সালের নভেম্বর মাসের 4 তারিখ থেকে এফেক্টেড হয়েছে। প্যারিস এগ্রিমেন্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সবথেকে বড় পলিউশন ক্রিয়েটিং দেশগুলো হচ্ছে চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ, ইন্ডিয়া, জাপান, কানাডা। ইউএসএ এই এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গেছিল, তবে জো বিডেন রাষ্ট্রপতি হওয়ার পরের দিনই প্যারিস এগ্রিমেন্টে র্যাটিফাই করেন। এই প্যারিস এগ্রিমেন্ট কীভাবে এফেক্টেড হবে এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি নতুন কনসেপ্ট, এনডিসি, ন্যাশনালি ডিটারমাইন্ড কমিটমেন্টস। ইন্ডিয়া বরাবরই হিস্টোরিক্যাল এমিশনের ব্যাপারে অভিযোগ তুলে এসছে যে উন্নয়নশীল দেশগুলোর এমিশন করাটা প্রয়োজন উন্নয়নের স্বার্থে, কিন্তু উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে তারা যে পলিউশন ক্রিয়েট করে এসছে তার জন্য তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। সেক্ষেত্রে ভারত বরাবরই এনডিসি সাপোর্টার, যে আমরা আমাদের নিজেদের মতো করে গোল ডিসাইড করব, গোটা বিশ্বের গোল এক হতে পারে না। যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, আমরা নিজেদের ইকোনমিক ডেভেলপমেন্টও বজায় রাখবো, তার সাথে এমিশনও কন্ট্রোল করব। এই এনডিসি অনুযায়ী ভারতের গোলগুলো একটু জানা জরুরি। ভারতের প্রথম গোল হচ্ছে 2030 সালের মধ্যে তার এমিশন ইন্টেন্সিটিকে 33 to 35% রিডিউস করা। ভারত এর মধ্যে 21% কমাতে সমর্থ হয়েছে। 2 নম্বর গোল হচ্ছে নন ফসিল ফুয়েল বেসড ইলেকট্রিসিটি জেনারেশন বাড়াতে হবে 40% পর্যন্ত, মানে প্রায় 40% ইলেকট্রিসিটি নন ফসিল ফুয়েল বেসড সোর্স থেকে আসবে বাই 2030, এবং এর পার্ট হিসেবে 450 জিগাওয়াট রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো 2030-এর এই লক্ষ্য নেওয়া হয়েছে। 3 নম্বর গোল হচ্ছে ফরেস্ট কভার ভারত বাড়াবে এবং 2.5% বা 3 বিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড এটাকে অ্যাবজর্ব করার মতো গ্রিন কভার ভারতবর্ষ তৈরি করবে। তো এই এনডিসিকে লক্ষ্য করে ভারত এগিয়ে চলছে। রিসেন্টলি যে কপ সামিট, তাতে ভারত এটা ঘোষণা করেছে তারপরে যে বাই 2070 ইন্ডিয়া একটি নেট জিরো কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হবে। নেট জিরো কথাটি একটু জানা দরকার। নেট জিরো এমিশন মানে হচ্ছে মানুষের দ্বারা তৈরি যে গ্রিন হাউস গ্যাস যে এমিশন হচ্ছে প্রকৃতিতে, তা সম্পূর্ণরূপে যদি প্রকৃতি থেকে রিমুভ করা যায়, সেই পর্যায়টা হচ্ছে নেট জিরো এমিশন। ভারতবর্ষ 2070 সালের মধ্যে নেট জিরো এমিশনকে ছুঁতে চাইছে, এটা গত সপ্তাহে ভারত ডিক্লেয়ার করেছে। সৌদি আরবে বলেছে তারা 2060-এর মধ্যে এটা ছুঁতে চায়। এছাড়া এই ক্লাইমেট ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য ভারত আরও যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলি হচ্ছে ভারত স্টেজ 6 নর্মস। আমরা জানি BS6 নর্মস, এমিশন নর্মস ভেহিক্যালের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। ন্যাশনাল সোলার মিশন রয়েছে। এছাড়া ন্যাশনাল উইন্ড সোলার হাইব্রিড পলিসি 2018 সালে নেওয়া হয়েছে। মোটামুটি এটা হচ্ছে ভারত এবং প্যারিস এগ্রিমেন্ট পরে তার অবস্থান। এটা ছাড়া আরও দুটো কথা জানা জরুরি, সেটা হচ্ছে COP26 গ্লাসগো স্কটল্যান্ডে অনুষ্ঠিত হলো নভেম্বরের ফার্স্ট উইকে, এবং ইউনাইটেড নেশনের যে এজেন্সিরা তারা একটি রিপোর্ট রিসেন্টলি পাবলিশ করেছে, ইউনাইটেড ইন সায়েন্স 2021। এই রিপোর্টে বলা হয়েছে ক্লাইমেট চেঞ্জের যে পরিবর্তন সেটা খুব দ্রুততার সাথে হচ্ছে। ইউনাইটেড নেশন এজেন্সিগুলো COP26-এ এই রিপোর্টটি পাবলিশ করেছে। পরের নিউজটি হচ্ছে ভিতরকণিকা, একটি ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, যেটা উড়িষ্যার কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্কটি অলিভ রিডলে টার্টেলের জন্য বিখ্যাত, এছাড়া ক্রোকোডাইলের জন্য বিখ্যাত। এইখানে একটি সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ব্রাহ্মণী নদী, এই নদীর যে প্রবাহ জল সেটাই ভিতরকণিকা ওয়াটার সাপ্লাই করে, কিন্তু ব্রাহ্মণী নদীর জলকে ডাইভারশন করা হচ্ছে এবং ডাইভারশনের ফলে
ভিতরকণিকার যে ওয়াটার সাপ্লাই সেটা ব্যাহত হচ্ছে। ভিতরকণিকা একটি রামসার সাইট, এটাও মনে রাখা জরুরি। স্পুটনিক 5 আমরা জানি কোভিডের একটি রাশিয়ান ভ্যাকসিন, এটা ভারতে সার্টিফিকেশন পেয়েছে, রেকমেন্ডেশন পেয়েছে। স্পুটনিক 5 ডবল ডোজের ভ্যাকসিন, একটি আলাদা ভ্যারাইটি স্পুটনিক 5-এর যার নাম স্পুটনিক লাইট, যার একটি ডোজ সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এই স্পুটনিক লাইট, এটাও ভারতে রেকমেন্ডেশন পেয়েছে এবং হায়দ্রাবাদের ডক্টর রেড্ডি কোম্পানি এই ভ্যাকসিনের ম্যানুফ্যাকচারিং করবে। এরপরের নিউজটি হচ্ছে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন সম্পর্কিত। আমরা জানি বিচ, সমুদ্র সৈকত যেগুলো রয়েছে তাদের এই সার্টিফিকেশন হয় এবং এই সার্টিফিকেশান দেয় ডেনমার্কের একটি সংস্থা, ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন, FEE। তারা বিচ বা সৈকতের ইনফ্রাস্ট্রাকচার এবং সাস্টেইনেবল এনভায়রনমেন্ট পর্যালোচনা করে এই সার্টিফিকেশান দেয়। সম্প্রতি ভারতের দুটি বিচ এই সার্টিফিকেশান পেয়েছে, একটি তামিলনাড়ুর কোভালাম আর একটি পুদুচ্চেরি ইডেন। ব্লু ফ্ল্যাগ নিয়ে আমাদের এর আগে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করা হয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এর পরবর্তী নিউজটি হচ্ছে রিসেন্টলি কেরালার কোজিকোড ডিস্ট্রিক্টে নিপা ভাইরাস এর অ্যান্টিবডি পাওয়া গেছে বাদুড়ের দেহ থেকে নিপা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। গতবার WBCS এটা নিয়ে প্রশ্ন এসেছিল, ওটা ছিল অন্ধ্রপ্রদেশ। এবছর কোজিকোড কেরালাতে এই অ্যান্টিবডি পাওয়া গেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনে এই রিসার্চ করে অ্যান্টিবডির সন্ধান পেয়েছে। পরের নিউজটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি ন্যাশনাল পার্ক রয়েছে যেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কোমোডো ন্যাশনাল পার্ক। সেখানে কোমোডো ড্রাগন পাওয়া যায়। এরা IUCN দ্বারা এদের স্ট্যাটাস হচ্ছে এন্ডেঞ্জার্ড, সংরক্ষণের ক্ষেত্রে এই স্পিসিসটি পাওয়া যায় এখানে, কোমোডো ড্রাগন। এই কোমোডো ন্যাশনাল পার্কের অবস্থান হচ্ছে লেসার সুন্দা আইল্যান্ড, ইন্দোনেশিয়ান আর্কিপেলাগোতে। এই তথ্যগুলো কোমোডো ড্রাগন সম্পর্কে একটু পড়ে রাখা জরুরি। এরপরের নিউজটি হচ্ছে ভারতবর্ষের ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিম্যাল জেনেটিক রিসোর্সেস NBAGR, যার হেডকোয়ার্টার কার্নাল, হরিয়ানাতে অবস্থিত। এরা মান্দা বলে একটি মোষের প্রজাতি রয়েছে, মহিষ। সেই মান্দা প্রজাতির যে মহিষ বাফেলো, তাকে ইন্ডিয়ান 19th ইউনিক ব্রিড এই স্ট্যাটাস দিয়েছে। ভারতে যতগুলো ইউনিক ব্রিড আছে তার মধ্যে মান্ডা একটি। এই ধরনের মহিষ পাওয়া যায় উড়িষ্যার যে ইস্টার্ন ঘাট রয়েছে সেই অঞ্চলে এই বাফেলো পাওয়া যায়। এরপরে আমরা অ্যাওয়ার্ড সম্পর্কিত নিউজগুলো দেখে নেব। রামান ম্যাগসেসাই অ্যাওয়ার্ড, এটাকে এশিয়ান ভার্সন অফ নোবেল বলা হয়। ফিলিপিন্সের প্রাক্তন প্রেসিডেন্ট রামান ম্যাগসেসাইয়ের নাম অনুসারে এই অ্যাওয়ার্ড, এটা প্রদান করে রামান ম্যাগসেসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ফিলিপিন্স থেকে। এবছর এই রামান ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ভ্যাকসিন সায়েন্টিস্ট ডাক্তার ফিরদৌসি কাদরি, পাকিস্তানের মাইক্রোফিন্যান্স পায়োনিয়ার মোহাম্মদ আমজাদ সাকিব, ফিলিপিন্সের এনভায়রনমেন্টালিস্ট এবং ফিশার রবার্তো ব্যালন, আমেরিকার রেফিউজি ওয়ার্কার স্টিভ মানসি এবং ইন্দোনেশিয়ান ইনভেস্টিগেটিভ জার্নাল ওয়াচডগ। এই 5জন ব্যক্তি বা ইনস্টিটিউট এবছরে রামান ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছে। এরপরে আমরা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, ফেলোশিপ অ্যাওয়ার্ড, যেটা ভারত সরকারের সর্বোচ্চ লিটারারি অ্যাওয়ার্ড, সেটা প্রদান হয়েছে এবছর। তা পেয়েছে রাস্কিন বন্ড, বিখ্যাত সাহিত্যিক। এছাড়া হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা, বাংলা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভীষণ ইম্পর্টেন্ট একজন বাঙালি, M লীলাবতী, বালচন্দর নেমাদে, তেজবন্ত সিং গিল, স্বামী রামভদ্রাচার্য, ইন্দিরা পার্থসারথী। এই কজন এবছর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। 2020 অ্যাওয়ার্ডটা এবছরই অনুষ্ঠানে প্রদান করা হয়েছে। 2020-তে এই অ্যাওয়ার্ড পেয়েছেন বীরাপ্পা ময়লি, যিনি ফরমার মিনিস্টার ছিলেন এবং খুব ইম্পর্ট্যান্ট
সেকেন্ড এআরসি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন যেটা তৈরি হয়েছিল 2005 সালে, তার চেয়ারম্যানও ছিলেন এই বীরাপ্পা মৈলি। ইনি তার এপিক পোয়েট্রি শ্রী বাহুবলী অহিংসা দিগ্বিজয়ের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন 2020 সালে। এছাড়া সাঁওতালি ল্যাঙ্গুয়েজের রূপচাঁদ হাঁসদা ইনি 2020 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। এমি অ্যাওয়ার্ড দুটো সিরিজ পেয়েছে, কমেডির জন্য টেড লাসো এবং ড্রামা হিসেবে দ্য ক্রাউন। অ্যাক্টরদের মধ্যে দ্য ক্রাউনের অলিভিয়া কোলম্যান এবং জোশ ওকনর এই অ্যাওয়ার্ড জিতেছেন, এবং তোবিয়াস মেনজিস এবং গিলিয়ান অ্যান্ডারসন এই এমি অ্যাওয়ার্ড 2021 সালে অভিনয়ের জন্য পেয়েছেন। এরপরে আমরা স্পোর্টস সম্পর্কিত নিউজগুলো দেখে নেব। ইউএস ওপেন মহিলাদের ক্ষেত্রে এমা রেডুকানু, ইনি ব্রিটিশ টিনেজার, ইনি এবছর ইউএস ওপেন জিতেছেন কানাডার লীলা ফার্নান্ডেজকে হারিয়ে। মেন্স ইউএস ওপেন জিতেছেন ডানিল মেদভেদেভ নোভাক জোকোভিচকে হারিয়ে। এছাড়া স্পোর্টসের যে ইম্পর্টেন্ট নিউজটি রয়েছে সেটা হচ্ছে ব্যাটসম্যান যে শব্দটি ক্রিকেটের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই ব্যাটসম্যান এখন থেকে এমসিসি এই শব্দটি আর ব্যবহার করবে না। তারা ক্রিকেটের রুল তৈরি করে, ক্রিকেটের রুল বুকে ব্যাটসম্যানের জায়গায় ব্যাটার শব্দটি ব্যবহৃত হবে। এটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটি রেভলিউশনারি চেঞ্জ, যেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে প্যাট্রিয়ার্কি আছে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য এই ব্যাটসম্যান শব্দটিকে ব্যাটার হিসেবে ব্যবহার করা হবে, কারণ মহিলা ক্রিকেটের ক্ষেত্রে ব্যাটসম্যান শব্দটি প্রযোজ্য নয়। তো এটাকে আরও বেশি করে উইমেন ফ্রেন্ডলি করার জন্য ব্যাটার শব্দটি ব্যবহারের রেকমেন্ডেশন এমসিসি দিচ্ছে এবং তাদের রুল বুককে সেই অনুযায়ী চেঞ্জ করছে। আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো সাজেশান থাকলে জানাবেন। আমরা পরবর্তী মাসগুলির ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।